তাড়াহুড়ো করে বাতিলের টাকা সরাচ্ছিলেন। আপনি বলতে পারতেন তারা ওরা কেন করতেছে এই জায়গায়। আপনি কিভাবে জোর দিয়ে বলছেন এটা তাদের প্রায় খাবে? আমরা কেন এটা তো একেবারে তো বংশানুক্রমিকভাবে তো এটা হচ্ছে। এটা আমি হলফ করে বলতে পারি, মানুষগুলো যখন দিচ্ছে জনকল্যাণের জন্য দিয়ে যায়। না জানেন আপনাদের এখানে হাত দেওয়ার পরে দিছি নাই। ৯৯তে এসে এরশাদ সাহেব খুব আরম্ভ করছিল, আরে খায়া করা মুভি পরে মন্ত্রিত্ব দেশই নাকি সেই নেই। এই পাওয়ারটা কোত্থেকে? আল্লাহ জানে বাবা, আমিও যাই না। কিছু সিন্ডিকেট এই টাকাটা শুধুমাত্র বুক করেন। অভিযোগ দাখিলের পর থেকে আমাদের উপরে চলছে অত্যাচার। এমপি মন্ত্রী মিনিস্টার এরপরে মেয়র টেয়র যারাই আছে এরা এতদিনে কি করছে? আমার একটাই প্রশ্ন আপনার কাছে, পদত্যাগ করার পর আপনি বহাল আছেন কিভাবে? মোতোয়ালিরা এমন একটা বলয় করে রাখছে, আমাদের ইন্সপেক্টরদেরকে ট্রান্সফার করে এই মাজারগুলোতে অনিয়মের অভিযোগগুলো ব্যাপকভাবে আছে। এটা একটা সঠিক গাইডলাইনে আসা উচিত এবং এটা স্বচ্ছতা জবাবদিহিতা থাকা প্রয়োজন। শাহজালাল রহমতুল্লাহের মাজার বা শাহবানী রহমতুল্লাহের মাজার, আমাদের সিটি কর্পোরেশনের পরে আমি 30 কোটি টাকার ওখানে উন্নয়ন প্রকল্প করছি। পাতিলে দেই না, আসলে বিষয়টা আমার ভালো লাগে না। মানে পাতিলে দিলে এখান থেকে অসহায় মানুষ পাইতে পারে না, আমার মনে হয় না এটা অসহায় মানুষ পায়। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শত শত বছর ধরে যা মানুষের বিশ্বাস, ভক্তি আর গভীর আস্থার এক অনন্য প্রতীক। প্রতিদিনই দেশ বিদেশ থেকে আসা হাজারো মানুষ এখানে ছুটে আসেন এক বুক ভক্তি নিয়ে। মাজারের উদ্দেশ্যে রেখে যান নিজের সামর্থ্য অনুযায়ী দান। কেউ দিচ্ছেন নগদ অর্থ, কেউ বা স্বর্ণালঙ্কার, আবার কেউ নিয়ে আসছেন মানতের গরু ছাগল। ভক্তদের বিশ্বাস, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দেয়া এই দান ব্যয় হবে ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটা বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে সেই পবিত্র দানের অর্থ নিয়েই উঠেছে গুরুতর সব প্রশ্ন। স্থানীয়দের প্রকাশ্য অভিযোগ, বছরের পর বছর ধরে এই দান বাক্সের অর্থের একটা বিশাল অংশ গেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের পকেটে। কি ঘটেছে সেখানে, আর কারাই বা নিয়ন্ত্রণ করছিল দানের এই প্রবাহ? এসব নিয়েই আমাদের আজকের ক্রাইম অ্যান্ড ফলো আপ। মাজারের কোটি কোটি টাকা আসলে কিভাবে ব্যয় হয়, এর কতটুকুই বা জমা হয় সরকারি কোষাগারে, আর জনস্বার্থে বা খরচ হয় কতটা? এমন সব যৌক্তিক প্রশ্নের মুখোমুখি হতেই যেন খেই হারিয়ে ফেলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের খাদেম কমরুদ্দিন। সাফ জানিয়ে দেন, মাজারের কোনো কার্যক্রমে বাইরের কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তার জোর দাবি, বিগত 700 বছর ধরে যেভাবে ঐতিহ্যগত নিয়মে মাজার চলে এসেছে, আগামীতেও ঠিক সেভাবেই চলবে। সরকার হাত দিতে পারছে না, কেউ হাত দিতে পারছে না, কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা ঢুকতে পারতেছে না, কারণ কি? মানে দরকার কি? আমরা তো চালাচ্ছি সুন্দর। না সরকারের কোনো নীতিমালা নাই। যদি ওয়াকফ হয় তাইলে সে 5% পাবে। এই দেওয়া সরকারের কোন ডিপার্টমেন্টটা সত্যিভাবে চলতে হবে। আপনি দ্বিতীয় বেশি জান, তার যে এলাকা ফান্ডে যে টাকাগুলো যায়, এগুলো তো কোনো হিসাব নেই। সে কোনো হিসাব দিচ্ছে না। আপনি যে ডিপার্টমেন্ট যাবেন সরকারের ওই ডিপার্টমেন্টটাই ধ্বংস হবে। কারণ মাজারটা নিয়ে যদি সরকার আন্ডারে দেন, 2 দিন পরে দেখবেন মাজারের উপরে জুতা দিয়ে ঢুকতে, 3 দিন পরে দেখবেন মাজারের ওই যে নিয়ম যেগুলো আছে, সাজান যেগুলো ভালো পায় না, ওইগুলোই ঘটতেছে এই জায়গায়। তো আরেক পক্ষ বলবে না এইভাবে হবে, জামাত বলবে এইভাবে, কবি বলবে এইভাবে না ওইভাবে। না জানেন আপনাদের এখানে হাত দেওয়ার পরে দিছি নাই। ৯৯তে এসে এরশাদ সাহেব খুব আরম্ভ করছিল, আরে খায়া করা মুভি পরে মন্ত্রিত্ব দেশই নাকি সেই নেই। এই পাওয়ারটা কোত্থেকে? আল্লাহ জানে বাবা, আমিও যাই না। সিলেটের এই ঐতিহাসিক মাজার শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয়, বরং এটি দেশের কোটি মানুষের এক পরম বিশ্বাসের কেন্দ্রবিন্দু। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি সুদূর বিদেশ থেকেও হাজারো মানুষ ছুটে আসেন এই পুণ্যভূমিতে। কেউ আসেন মনের সুপ্ত বাসনা নিয়ে মানত করতে, কেউ আসেন প্রাপ্তির কৃতজ্ঞতা জানাতে, আবার কেউ আসেন কেবলই
একটু আধ্যাত্মিক ও আত্মিক শান্তির খোঁজে। আর সেই গভীর বিশ্বাস ও ভক্তি থেকেই প্রতিদিন এখানে জমা হয় বিপুল পরিমাণ দান। কিন্তু এক বড় প্রশ্ন, এই বিপুল পরিমাণ দানের অর্থের প্রকৃত হিসাব আসলে কোথায়? কার নিয়ন্ত্রণে কোথায় যাচ্ছে প্রতিদিনের এই লাখ লাখ টাকা? আর বছরের পর বছর পেরিয়ে গেলেও কেন আজও নিশ্চিত করা যায়নি এই অর্থের ব্যবস্থাপনার ন্যূনতম স্বচ্ছতা? আর ভক্তদের পকেট থেকে দেওয়া এই দানের টাকা নিয়ে কি বা বলছেন পুণ্যার্থীরা? যে আমরা নিয়ত হয়ে আইছি যে মাজারে গেলে আমরা দান করব। পাতিলে দেই না, আসলে বিষয়টা আমার ভালো লাগে না। পাতিলে দিলে এখান থেকে অসহায় মানুষ পাইতে পারে না। আমার মনে হয় না এটা অসহায় মানুষ পায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৩ শতকে সাম্য ও শান্তির ধর্ম ইসলামের মহান বাণী নিয়ে সিলেটে আগমন করেন ওলিয়া উলিয়াদের শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে। তার এই আগমনকে কেন্দ্র করেই সিলেটের ইতিহাসে রচিত হয় এক গৌরবোজ্জ্বল ও নতুন অধ্যায়। এরপর সময়ের পরিক্রমায় শত শত বছর পেরিয়ে আজ তার এই পবিত্র মাজার পরিণত হয়েছে উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক এক ধর্মীয় তীর্থস্থানে। প্রতিদিন হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। কেউ দান বাক্সে অর্থ রাখেন, কেউ গরু ছাগল উৎসর্গ করেন, আবার কেউ বা নিয়ে আসেন বিভিন্ন মানতের সামগ্রী। এদের বিশ্বাস এই দান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর তা ব্যয় হবে সেবামূলক ও ধর্মীয় কাজে। এটা তো ফ্রড করবে, যদি কেউ যদি নিয়ে যায় এখানে খাদিম নিয়ে নেয়, এটা হলো ফ্রড করবে। আমাদের তো মনের মধ্যে এটা থাকে যে আমরা টাকাটা দেই, যে এখানে শাহজালাল মাজারে মসজিদ আছে বা অন্য কোনো বিল্ডিং হইতেছে, এগুলো কাজে লাগবে। এটা তো সরকার আছে, গভর্নমেন্ট আছে, এটা তো দেখতে হবে। এটা পাবলিক টাকাগুলো দিচ্ছে, এটা তো দিবে, সবসময় দিয়ে আসছে, এটা দিবে। এটা ফ্রড হচ্ছে, খুবই খারাপ কাজ করছে। প্রতিদিনের ছোট ছোট দান আর মানুষের ভক্তির টাকা মিলেই বছরের পর বছর ধরে এখানে তৈরি হয়েছে বিপুল অঙ্কের এক অর্থপ্রবাহ। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল অর্থ কিভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে, কিভাবে রাখা হচ্ছে এর আয় ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব? আপনি কিভাবে জোর দিয়ে বলছেন এটা তাদের প্রায় খাবে? হবে না কেন? এটা তো একেবারে তো বংশানুক্রমিকভাবে তো এটা হচ্ছে। এটা আমি হলফ করে বলতে পারি, মানুষগুলো যখন দিচ্ছে জনকল্যাণের জন্য দিয়ে যায় নাই। মাজারের তো নিজস্ব একটা ফান্ড থাকবে, এই ফান্ডটা কেন নিজস্ব ফান্ড থাকবে? মানুষ যা লাগে আমরাই তো করতেছি, মাজারে কি বাইরে মাসে করে দিতেছে? ফান্ড থাকবে। যদি টাকাটা এখানে জড়ু থাকতো তাহলে একটা ফান্ড এনে রাখবেন। প্রতিদিন ভাগাভাগি হয়ে নিয়ে যাচ্ছে, 30 জনে 30 দিনে নিয়ে যাচ্ছে, ফান্ড কোথা থেকে আসবে? আর এসব নিয়েই দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে জমেছে নানা প্রশ্ন। অবশ্যই এটা জবাবদিহিতায় আওয়া দরকার, কারণ মানুষের টাকা দিয়ে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর অলির মাজারে টাকা দেয়। এই টাকাটা যদি সঠিকভাবে ব্যয় না হয়, অর্থাৎ এই টাকাটা যায় হই, অর্থাৎ আমার কাছে মনে হয় যে কিছু সিন্ডিকেট এই টাকাটা শুধুমাত্র বুক করেন, অথচ এখানে সবথেকে বেশি যে টাকাটা হওয়ার দরকার তারা হলো মাদ্রাসার ছাত্র। নর্মাল আরও 20টা মাদ্রাসা যারা আছে, এতিমখানা যেভাবে আছে ঠিক এইভাবেই দরগায় যে টাকা উঠে সপ্তাহে মাসে, এই টাকা দিয়ে বছরে 2টা মসজিদ বানানো সম্ভব। মানুষ অসহায়, অসুস্থ, প্রতিদিন দেখবেন আপনি ক্যান্সারের রুগী, বিভিন্নভাবে মানুষ অসহায়, সিলেটে প্রচুর অসহায় রুগী। তো এই টাকাটা যদি এই জায়গায় যাইতো, এই জায়গায় না গিয়ে শুধুমাত্র এই যে একটা ফ্যামিলি এবং কিছু মানুষকে খুশি রাখার কারণে এই ফ্যামিলির বিরুদ্ধে কেউ আমার কাছে মনে হয় যে কথা বলে না। তো এইটা যেমন ডিসি মহোদয় চোখ খুলে মানে চোখ দিয়ে দেখাইয়া গেছেন কি তাই, যে কীভাবে এইটা জবাবদিহিতার, এবং ওনার যথেষ্ট চাপ দিছে। এই চাপ কারা দিল যে টাকা না গণার লাগে? তাই সব পরে খবর পাইছি যে আমরা যে ফোন বন্ধ করি তাই বই দিয়েছেন, ফোন বন্ধ করি বইয়া টাকা গঞ্চই, তার মানে তারা কত সিন্ডিকেট আছে। এত ডিসিরে যদি তুড়িমারি করাই দেয় তাইলে আমরা আপনারা কিচ্ছু না। এই পরিমাণের টাকা ওঠে, কিন্তু এই টাকাটা শুধুমাত্র একটা ডেগে যায়, একটা ডেগ মানে ডেগ বুঝেন তো, একটা ডেগে শুধুমাত্র টাকাটা যায়গি। এর লাগি সিলেটবাসী এগুলো লাগি আন্দোলন করে, এবং আমরা মনে করি আপনারাও ভূমিকা রাখার দরকার যাতে এইটার জবাবদিহিতা দেয়। মাজার তো কল্যাণের জন্য, মানে মাজারে মানুষ যাচ্ছে কল্যাণের জন্য যাচ্ছে। ওনারাও ইয়ামান থেকে এসেছেন, আমাদের কল্যাণের জন্য এসেছে। তো টাকাটা তো দেওয়া হচ্ছে এখানে মাজারে কল্যাণের জন্যই দেওয়া হচ্ছে। আমি তো বিশ্বাস থেকে দিচ্ছি, ডেগের মধ্যে শাহজালালের ডেগের মধ্যে আমি টাকাটা দিচ্ছি, বিশ্বাস থেকে দিচ্ছি, আমার কল্যাণের জন্য দিচ্ছি। তো এই টাকাটা কল্যাণে যাচ্ছে কি না, কি হচ্ছে কি না, এটা আমরা আজ পর্যন্ত আমাদের মনেও আসে নাই আসলে কী হচ্ছে এখানে।
প্রশ্নগুলো প্রকাশ্যে জোরালোভাবে তখনই আসে যখন পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে তৎকালীন জেলা প্রশাসক সারোয়ার আলম মাজারের দান বাক্স সিলগালার উদ্যোগ নেন। ঠিক এখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনার পর জেলা প্রশাসনের এক ঝটিকা অভিযানে সিলগালা করা হয় মাজারের বিতর্কিত সেই দান বাক্স। প্রশাসনের এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল দান বাক্সের পুঞ্জীভূত অর্থ সঠিকভাবে গণনা করা এবং পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা নিশ্চিত করা। অভিযানের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায় প্রশাসনের উপস্থিতিতে দান বাক্স খোলা হচ্ছে এবং অর্থ গণনার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসনের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানান ওয়াকফ প্রশাসকও। তার মতে, দীর্ঘদিন ধরে এই মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতার যে ঘাটতি ছিল তা দূর করতে এটি একটি সময় উপযোগী পদক্ষেপ। এমন উদ্যোগ শুধু এই মাজার নয়, বরং দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা ফেরানোর জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। মাজারগুলোতে অনিয়মের অভিযোগগুলো ব্যাপকভাবে আছে এবং এই অভিযোগগুলো আমাদের কাছে মাঝে মাঝে আসে। এগুলি আমরা তদন্ত করিয়ে নিই ইন্সপেক্টরদের মাধ্যমে এবং নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এগুলি দেখভালের দায়িত্ব ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটরের পক্ষ থেকে পালন করে থাকে মোতাল্লি। কমপ্লেন্ট পাইলেই আমরা তদন্ত করি, তদন্ত করে আমরা ব্যবস্থা নিই। তবে দানবাক্স সিলগালা করার পর থেকেই মাজার চত্বরে শুরু হয় নতুন এক বিতর্ক। স্থানীয়দের একটি বড় অংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাজারের অর্থ লোপাটে জড়িত শক্তিশালী ও প্রভাবশালী গোষ্ঠীর কায়েমি স্বার্থে বড় আঘাত লেগেছে এই অভিযানে। আর সে কারণেই ভেতরে ভেতরে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। যদিও এই গুরুতর অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু বিষয়টি নিয়ে এখন পুরো এলাকা জুড়ে চলছে ব্যাপক তোলপাড়। কিন্তু যারা এখানে স্থানীয় এবং প্রভাবশালী এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরপরে মেয়র টেয়র যারাই আছে, এরা এতদিনে কি করছে এটা সিন্ডিকেট দেখেন জানেন, সবই জানেন। পুলিশ কমিশনার এখানে আসে যায়, সেখানে কি হয় না হয় সবই জানে। পুলিশ কমিশনার সিলেটে পাড়া মারলেই বুঝতে হইব এই জায়গাটা কি আছে। 2 বেলা খাবার দর্শক কবে থেকে ওই যে ডিসি সব করতে দিই, কখন কোনো টাইম টেবিল নেই, রাতে বা দিনে যখন মন চায়। এই যে এতগুলা গরু ছাগল যে উঠছে, গরু ছাগল পড়ছে কি এসে দিছিলাম না, এগুলার বলে লাভ নাই। যা শুনছেন তাই মোবাইলে ঢুকলেন, যা শুনছেন সবই মোটামুটি 90% সত্য। ওইটার বিল্ডিংয়ের মালিক লোক, উনি হইল অফিসের দায়িত্বে বসা থাকবে। যত বড় বড় মন্ত্রী মিনিস্টার ওনার সাথে আগে নিতে পারবে। এদের বেগম হাসিনা দিয়া আমরা তো চোখে দেখতাম যে হাসিনা যখন একদম রিসিভ করতাম। এদিকে এই অভিযানের রেশ কাটতে না কাটতেই বদলি হন জেলা প্রশাসক সারোয়ার আলম। তার এই আকস্মিক বদলিকে ঘিরেও স্থানীয়দের মনে দানা বেঁধেছে নানা সন্দেহ এবং মন্তব্য। তবে তার এই বদলির পেছনে দানবাক্স সিলগালার কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কিনা এমন কোনো সুনির্দিষ্ট তথ্য সরকারি নথিতে পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর প্রকৃত সত্যতা ও দুর্নীতির গভীরতা উদ্ঘাটনে শেষ পর্যন্ত গঠন করা হয়েছে 13 সদস্যের একটি উচ্চ পর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি। দর্শক, এতক্ষণ দেখলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দান বাক্স নিয়ে গড়ে ওঠা এক শক্তিশালী সিন্ডিকেট এবং প্রশাসনের অ্যাকশনের নেপথ্যের গল্প। কিন্তু অনিয়ম কি শুধু এখানেই সীমাবদ্ধ? এবার আপনাদের দেখাবো শহরের আরও একটি ঐতিহ্যবাহী স্থান, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের ভেতরকার চিত্র। এ মাজারের ব্যবস্থাপনার সাথে যারা আছেন তাদের বিরুদ্ধেও আছে বিস্তর অভিযোগ। দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়েছে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ, আর তাতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। চলুন এবার সেটি দেখে নেওয়া যাক।
আধ্যাত্মিক শান্তির খোঁজে আল্লাহর সন্তুষ্টি আর জনকল্যাণের আশায় প্রতিদিন হাজারো মানুষ এখানে দান করলেও এর আড়ালে বছরের পর বছর ধরে চলছে অর্থের অস্বচ্ছ ব্যবস্থাপনা। ভক্তদের সেই পরম বিশ্বাস আর ভক্তির সুযোগ নিয়ে মাজারের দান বাক্সের টাকা আদৌ সঠিক খাতে যাচ্ছে কিনা তা নিয়েই উঠেছে বড় ধরনের অভিযোগ। আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়েছে এমনই কিছু চাঞ্চল্যকর দৃশ্য, যেখানে দেখা যায় মাজারের ভিড় কিছুটা কমে এলেই একটি প্রাইভেট কারে করে আসেন সুনির্দিষ্ট কয়েকজন। এরপর দানবাক্স থেকে টাকা সংগ্রহ করে তা দ্রুত নিয়ে যাওয়া হয় একটি বিশেষ কক্ষে। সেখানেই চলে অর্থ গণনার কাজ। গণনা শেষে কিছুক্ষণ পরই আবার একই গাড়িতে করে স্থান ত্যাগ করেন তারা। শুধু তাই নয়, প্রায় সারাক্ষণই দানবাক্সের আশেপাশে অবস্থান করতে দেখা যায় তাদেরই বিশ্বস্ত লোকজনকে, যেন পুরো প্রক্রিয়াটি থাকে নির্দিষ্ট একটি প্রভাবশালী গোষ্ঠীর কঠোর নিয়ন্ত্রণে। আরও বিস্ময়কর বিষয় হল, গোপন ক্যামেরায় ধরা পড়েছে ভক্তরা যখন টাকা দিচ্ছেন সেই টাকা দানবাক্সে না গিয়ে সরাসরি চলে যাচ্ছে সেখানে পাহারায় থাকা ব্যক্তির পকেটে। এমন অভিযোগও রয়েছে ভক্তদের দেয়া মোম আর আগরবাতিও শেষ পর্যন্ত মাজারে ব্যবহৃত হচ্ছে না। ব্যবহারের পরিবর্তে সেগুলো আলাদা করে বস্তায় ভরে রাখা হচ্ছে, যা পরবর্তীতে পুনরায় বিক্রির জন্য বাজারে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। কিছু কুচক্রী মহল এটা রটাইতেছে। বর্তমান খাদেমের এমন অকপট বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যে অর্থ সাধারণ ভক্তরা ধর্মীয় জনকল্যাণমূলক উদ্দেশ্যে দান করেন তা কি এভাবে ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করা যায়, নাকি এর পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকবে দেশের প্রচলিত ওয়াকফ আইনের আওতায়? গোপন ক্যামেরায় ধরা পড়া দৃশ্যের পাশাপাশি ক্রাইম অ্যান্ড ফলো আপের হাতে এসেছে একাধিক সরকারি নথি, যেখানে রয়েছে মাজারের দানবাক্সের অস্বচ্ছতা, মাজারের সম্পত্তি দখল ও অপব্যবহারের অভিযোগ, কোনো বৈধ কমিটি না থাকা এবং অনিয়মের তদন্তে বাধা দেওয়ার মতো চাঞ্চল্যকর সব তথ্য। শুধু লোকমুখেই নয়, মাজারকে ঘিরে এই বিপুল অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পৌঁছেছে দেশের সর্বোচ্চ দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদকে। নথিপত্র বলছে, মাজার পরিচালনা, দানবাক্সের অর্থ সংগ্রহ, সম্পত্তি ব্যবস্থাপনা এবং লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে দুদকের কাছে তদন্তের আবেদন করা হয়। কমিশন সেই অভিযোগ আমলে নিয়ে পরবর্তী অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট ওয়াকফ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। সেই সাথে অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন সরকারি কাগজপত্র, ভূমি সংক্রান্ত তথ্য এবং অনিয়মের বিস্তারিত বিবরণ। এদিকে ওয়াকফের লিখিত নির্দেশনায় মাজার পরিচালনার জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠনের কথা থাকলেও আমাদের হাতে থাকা নথি বলছে, দীর্ঘদিন ধরেই কার্যকর কোনো কমিটি ছাড়াই পরিচালিত হচ্ছে এই মাজার। ফলে কোটি কোটি টাকার দান, সম্পদের ব্যবস্থাপনা কিংবা ব্যয়ের উপর কার্যকর নজরদারি নিয়েও উঠেছে নানা প্রশ্ন। মসজিদে কমিটি নাই, মাদ্রাসায় কমিটি নাই, মাজারে কমিটি নাই, এক না একমাত্র। আর বাজারের দাম ব্যবসা তারা ইচ্ছা মতো ইচ্ছা হতো এটা দিয়াতালা করে। আমাদের তো আসলে সেই দেওয়া না করলে আমরা সাপ জ্বালালে যেটা করছি সেই দেওয়া না করলে আমরা সঠিক তথ্যটা আমরা আসলে পাই না। এবং সেই দেওয়া করলে তারপরে তাকে গণনা করে ব্যাংকে গেলে সঠিক আয়টা, এই সঠিক আয়ে আমি একটা সঠিক তদন্ত যোগতে চাইছিলাম, তো সেটাই তাদের মানে বাবার কারণ থেকে। আর তারা হাইকোর্টের বিভিন্ন সময় মামলা করে বসে থাকে, এটা সবাই মামলাটাকে মানে ওইটাকে লুটপাট করে খাওয়ার একটা সিস্টেম হয়, বুঝতে পারছেন? অনেক সময় কোর্ট স্থগিত করে দিলে আমরা দেখে হয়। এখন শাহপরানের মোতাল্লি উনিই বাক্স খুলে উনিই বাক্সে তারা দেয়, উনি আমাদেরকে যেটা দেখা যাচ্ছে দাখিল করলো সেটাই আমাদের ঢাকায় রিপোর্ট পাঠানো হয়। আসলে যে ওইখানে যে সঠিক যে আয়টা আসতেছে এটা তো আমরা অডিট করতে পারতেছি, এবং তারা যেটা হিসাব দিল ওইটাই আমাদের দেখা যাচ্ছে যে বেড়ে নিতে, যেহেতু ওই সিস্টেমটা চালু করা হয়নি। দায়িত্বে থাকাকালীন হিসাব নিকাশ জানতে চাইলে নিজের বিরুদ্ধেই অভিযোগ ওঠার কথা জানিয়েছেন কর্মরত ওয়াকফ পরিদর্শক। তার দাবি, এরপর তিনি নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নিতে তার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন। অনিয়ম থাকলেও শক্তিশালী সিন্ডিকেটের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন উল্লেখ করে
জনবল সংকটও বড় সমস্যা বলে জানান তিনি। মোতোয়ালিরা অনেকটা বলয় করে রাখছে আমাদের এই স্টেটটাতে কাজ করতে হয় মূলকে সরলে অনেক স্টেটের অনেক ধরনের সংস্থা কিন্তু সাধারণ দেখিয়ার দীর্ঘদিন যাবত তারা বৃত্তি লাভ করেছে এবং সাধারণেও দেখেন আপনি প্রত্যেকটা জায়গায় মানে তারা ঠিক মতো আদায় হয় না এটা ওদের এগেনস্টে একটা অভিযোগ ছিল। এই অভিযোগের তদন্ত আমি 2 দিন গেছি, এই 2 দিনই তারা অভিযোগে মোতোয়ালি দিন উনি হাজির হন। ওনাকে 3টা নোটিশ করার পরে উনি হাজির হন। যখন দেখছেন যে এই ইন্সপেক্টরের কাছ থেকে আমাদের সপক্ষে তদন্ত আমরা নিতে পারবো তখনই ওরা এগেনস্টে গিয়ে ব্যাখ্যা এবং মনে করেন যে হচ্ছে মোতোয়ালিদের যে একটা বড় সৃষ্টি করছে একটা সিন্ডিকেট কয়েকজন যারা এই বিভিন্ন স্টেটের অনিয়মের সাথে জড়িত এদের দিয়ে আবার কিন্তু একটা যদিও ওয়াকফ প্রশাসক বলছেন জনবল সংকট এবং প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে সব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না, তবে অনিয়মের অভিযোগ উড়িয়ে দেননি তিনি। ওয়াকফের যে আয় তা হিসাবে সঠিকভাবে না রাখা এবং ব্যয়ের ক্ষেত্রেও হিসাব সঠিকভাবে না রাখা, এগুলি দেখভাল করার জন্য আমাদের ইন্সপেক্টররা আছে দেখেন, কিন্তু আমাদের জনবল কম। এই যে জনবল স্বল্পতার কারণে এখানে সমস্যা হচ্ছে। নথিপত্র ঘেঁটে আরও একটি বড় প্রশ্ন সামনে এসেছে। বর্তমান মোতোয়াল্লি মামুনুর রশিদ দায়িত্ব গ্রহণ এবং পদে বহাল থাকার ইতিহাস নিয়েও রয়েছে তীব্র বিতর্ক। 1972 সালে সহকারী মোতোয়াল্লি হিসেবে দায়িত্ব নিলেও 1975 সালে বনে যান প্রধান মোতোয়াল্লি। আবার 1978 সালে কমিটির তোপে বাধ্য হন পদত্যাগপত্র দিতেও। তারপর থেকে স্বপদে বহাল থাকলেও কি হয়েছিল সেই পদত্যাগপত্রের ভবিষ্যৎ তা আজও কেউ জানেন না। এটা পদত্যাগ করছিল, এটা পরিপ্রেক্ষিত হয়েছে। এত বছর কিভাবে স্বপদে বহাল? না, এটা তো ওয়াকফ প্রশাসন অবশ্যই কমিটি দিছে, বারে বারে কমিটি হয়েছে, তো আবেদনকারী রিট করছিল, এটার পরিপ্রেক্ষিতে হয়তো কমিটি নাই। যে আপনি যে হাতে চেকটা দিয়েছেন এটা কি নিয়মের মধ্যে পড়ে কি পড়ে না? মানে নিয়মের ভিতরে পড়ে কিনা না এটা আমি আমি জানি না। যে আপনি খুব তাড়াহুড়ো করে পাতিলের টাকা সরাচ্ছিলেন। তাড়াহুড়ো করে দিয়েছি, আপনি বলতে পারতেন তাড়াহুড়া কেন করতেছি, এই জায়গায় ভেঙে করে নিয়ে গণনা করছি আমরা। আমাদের হাতে থাকা নথিতে দেখা যায় 1978 সালে তার পদত্যাগপত্রের একটি কপি রয়েছে। জানতে চাইলে প্রথমে পদত্যাগের বিষয়টি অস্বীকার করলেও পরে পদত্যাগপত্রের কথা স্বীকার করেন মোতোয়াল্লি। ওই ঝামেলা করতেছে দেখিয়া রাগ করে দিয়া দিচ্ছে, কিন্তু এটা আবার কোর্টে যাই এটা অ্যাকসেপ্টেড। কেন? এটা তো অ্যাকসেপ্টেন্স পেপারও আছে। সেটা কোর্ট জানে। শুধু সরকারি নথি আর তদন্তের অভিযোগই নয়, এই অনুসন্ধানে উঠে এসেছে ভুক্তভোগী সাধারণ মানুষের দুর্দশার চিত্র। তাদের দাবি মাজারের পবিত্রতা আর জনসাধারণের সম্পত্তি রক্ষার দাবিতে প্রতিবাদ করলেই তাদের পড়তে হয়েছে চরম হয়রানিতে। দেয়া হয়েছে মিথ্যা মামলা। এখানে বাক্সতে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হয়। এই দেখেন, আমি যে অভিযোগ দাখিলের পর থেকে আমাদের উপরে চলছে অত্যাচার। ওই যে 2002 সালে উনি স্থায়ী ইনজাংশন করছিল, ওই ইনজাংশনের বলে আমার বাবার বিরুদ্ধে মামলা করছে, 3-4টা মামলা করছে, ওনাকে কারাগারে রাখা। আমি অভিযোগ দাখিলের পর আমার উপরে এই যে আমি যুবক এলাকাবাসীর পক্ষে আমি কোনো ব্যক্তিগত অভিযোগ করি না। 361 জন আমি আপনাকে কাগজপত্র দেব, আমরা দাখিল করি। এই দাখিলের পর থেকেই আমাদের উপরে স্টেমরা একটার পর একটা মিথ্যা মামলা, হামলা সব কিছুই হচ্ছে। এত অনিয়ম আর সমাধানের উপায় কি? একদিকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার, অন্যদিকে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার। দুটি মাজারই দেশের লাখো মানুষের বিশ্বাসের কেন্দ্র। প্রতি বছর এখানে জমা হয় কোটি কোটি টাকার দান। কিন্তু এই দুই মাজারকে ঘিরেই বছরের পর বছর ধরে উঠেছে অর্থের অস্বচ্ছতা, সম্পত্তি অব্যবস্থাপনা এবং জবাবদিহির বড় প্রশ্ন। এবার আমরা খুঁজব এই সংকটের সমাধান কোথায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির দুই মাজারেই প্রতিদিন হাজারো মানুষ দান করছেন একটি পরম বিশ্বাস নিয়ে। তাদের বিশ্বাস এই অর্থ ব্যয় হবে ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে, কিন্তু সেই অর্থের ব্যবস্থাপনা নিয়েই বাতাসে ভাসছে নানা প্রশ্নের গুঞ্জন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কেরানি শামুল মাহমুদের বিরুদ্ধে মিলেছে বিপুল সম্পদের তথ্য। অভিযোগ রয়েছে বিষয়টি আলোচনায় আসার পর তিনি বিদেশে পালিয়ে গেছেন, তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য আমাদের হাতে আসেনি। একইভাবে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের মোতাওয়াল্লিকে ঘিরেও দানের অর্থ ও সম্পত্তি অব্যবস্থাপনা নিয়ে রয়েছে দীর্ঘদিনের অভিযোগ।
চিকিৎসার জন্য তিনি বর্তমানে বিদেশে রয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধেও বিদেশি সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগেরও স্বাধীন সত্যতা যাচাই করতে পারেনি টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। এ নিয়ে জানতে চাইলে বর্তমান সরকারের শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মাজার কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এসবই রাষ্ট্রীয় মালিকানাধীন। তাই সরকারি নীতিমালার আওতায় এনে এখানে সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। এটা একটা সঠিক গাইডলাইনে আসা উচিত এবং এটা স্বচ্ছতা, জবাবদিহিতা থাকা প্রয়োজন। আপনি বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এইসব জগুলোকে রাষ্ট্রীয়ভাবে এটা দেখার দায়িত্ব, কারণ রাষ্ট্র যখন এটা যেহেতু সেন্সিটিভ, এটা যখন ন্যাশনাল, সেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ে নেই, এটা দেখভাল সরকারের নেওয়াটা উচিত এবং সরকার এটাকে যথাযথ পাবলিকের ডিমান্ড অনুযায়ী আমাদের মানুষ খুশি হবে। মাজারের দানের অর্থের অস্বচ্ছতার বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন উল্লেখ করে সিলেটের সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এ নিয়ে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 1 মাসের মধ্যে জনসম্মুখে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। বিভাগীয় অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের হেডরা বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যারা শীর্ষ ব্যক্তিরা তারা থাকবেন। আমি সিটি কর্পোরেশন প্রশাসক হিসাবে আমার সাথে আছেন এই নগর উন্নয়নের চেয়ারম্যান বা জেলা পরিষদের প্রশাসক। এইভাবে এই কমিটিটা হয়েছে। মুদ্রা কথা, আমরা 1 মাসের মধ্যে আমরা এটার একটা রিপোর্ট বা এটার কী অবস্থা, বর্তমান অবস্থা কী বা ভবিষ্যতে কীভাবে এই মাজার চলবে বা এই মাজারে যারা দান খায়রাত করে তাদের অর্থ কীভাবে বিলি বন্টন হবে, সব বিষয় নিয়েই আমরা 1 মাসের মধ্যে একটা রিপোর্ট দেব। তবে আমাদের ওই কমিটিতে মাজার কর্তৃপক্ষের 2 জন প্রতিনিধি থাকবে, ওইখানে মসজিদের 1 জন প্রতিনিধি থাকবে, মাদ্রাসার 1 জন প্রতিনিধি থাকবে। সবাই মিলে সবচেয়ে ভালো যে কাজটুকু করা বা বিষয়টুকু নির্ধারণ করা, সেটা আমরা করি। অস্বচ্ছতার অভিযোগ পুরনো জানিয়ে ওয়াকফ প্রশাসক বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় নিয়মিত তদারকি সম্ভব হচ্ছে না। সেই সাথে কিছু শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে পারলে স্বচ্ছতা আনা সহজ হবে বলেও মনে করেন তিনি। প্রথমত আমরা জনবল বাড়িয়ে 125 জনের জায়গায় 500 জনবলের একটা জনবল কাঠামো আমরা তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এর মাধ্যমে এটার যে ক্যাপাবিলিটিটা, সক্ষমতাটা ফিরে আসবে বলে মনে করি। দ্বিতীয়ত হলো অন্যান্য যে সমস্ত সম্পদের হিসাব রাখা বা ব্যবস্থাপনার সঠিক ব্যবস্থাপনা করা, এই জন্য ডিজিটালাইজেশন অফ ওয়াকফ প্রপার্টিস এই একটা প্রকল্প নেয়ার জন্য আমি চিন্তা করছি এবং আমি এই মাসের মধ্যেই ইতিমধ্যে আমি উদ্যোগ গ্রহণ করেছি এবং এই মাসের মধ্যে একটা অগ্রগতি ছিল। ওয়াকফ প্রশাসনের এই বক্তব্যই যেন সমস্যার গভীরতা ফুটিয়ে তোলে। যেখানে শত শত কোটি টাকার সম্পদ আর দান জমা হচ্ছে, সেখানেই নেই পর্যাপ্ত তদারকি, নেই নিয়মিত পর্যবেক্ষণ ও পূর্ণাঙ্গ জবাবদিহিতা, যার ফলে দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে মাজার কেন্দ্রিক গড়ে ওঠা অসাধু সিন্ডিকেট। প্রশ্নবিদ্ধ হচ্ছে এই পুণ্যভূমির পবিত্রতা। চলমান তদন্ত কমিটির প্রতিবেদন আর সরকারের পরবর্তী পদক্ষেপই বলে দেবে মাজারের দানের অর্থে সত্যি কি এবার স্বচ্ছতা ফিরবে, নাকি অভিযোগের এই দীর্ঘ ছায়া আরও দীর্ঘ হবে। শত শত বছর ধরে মাজারগুলো মানুষের আধ্যাত্মিক শান্তির ঠিকানা। সাধারণ মানুষের সরল বিশ্বাসের এই দান নিয়ে যারা নয়ছয় করছে, তাদের মুখোন্মোচন করা এখন সময়ের দাবি। প্রশাসন যদি এই শক্তিশালী সিন্ডিকেট ভেঙে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে, তবেই রক্ষা পাবে এই পুণ্যভূমির পবিত্রতা। সেই সাথে নিশ্চিত হবে সাধারণ মানুষের আমানতের সঠিক ব্যবহার। এমনটাই প্রত্যাশা আমাদের। ক্রাইম অ্যান্ড ফলো আপ টিমের এমন অনুসন্ধান অব্যাহত থাকবে। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এমন কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইমেল করতে পারেন আমাদের এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, অসঙ্গতি যেখানে, টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।